টক্সিন যেটা হলো তোমার গাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে লাইপোপলিস্যাকারাইড ইটস অলসো তোমার রিলিজ ফ্রম দ্য গাম পজিটিভ ব্যাকটেরিয়া সেটা তোমার পেপটাইডোগ্লাইক্যানস অথবা তোমার লাইপোটিকুইক অ্যাসিড ফ্রম দ্য গাম পজিটিভ ব্যাকটেরিয়া ফাঙ্গাল সেল ওয়াল এগুলো থেকেও তোমার আসতে পারে এই অ্যান্টিজেনটা। ইট বাইন্ডস উইথ লাইপোস্যাকারাইড তোমার বাইন্ডিং প্রোটিন যেটা আছে সেটাতে বাইন্ড করবে মাইক্রোফেজের লাইপোস্যাকারাইড বাইন্ডিং প্রোটিন এবং আলটিমেটলি release some mediators in which causes the তোমার কি করতেছে একটা হলো হাইপোথ্যালামাস এর তোমার টেম্পারেচার ফিভার হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলে পারমেবিলিটি বাড়াচ্ছে নিউট্রোফিল মার্জিনেশন তো দেখছো তোমরা পেথোলজিতে পড়ছো হোয়াট ইজ মার্জিনেশন আমি সব ডিটেইলস যাচ্ছি না কারণ ডিটেইলস গেলেই সময় নষ্ট হয়ে যাচ্ছে আসল জায়গায় যাওয়া যাচ্ছে না। প্লেটলেট অ্যাডহারেন্স হচ্ছে এবং আলটিমেটলি ফর্মেশন অফ ডিআইসি এবং ভাস্কুলার পারমানেন্ট হয়ে থার্ড স্পেসে ফ্লুইড চলে যাচ্ছে এবং কজিং যখন ফ্লুইড থার্ড স্পেসে চলে যাচ্ছে তোমার ডিপ্লিশন অফ দ্য ইন্টারভাস্কুলার ভলিউম কমে যাচ্ছে সেলুলার হাইপোক্সিয়া হচ্ছে এবং আলটিমেটলি কজ দ্য আদার ফিচার্স অফ শকের আদার প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় সেগুলো আরম্ভ হয়ে যায়। এটা তোমার ডিটেলস বলছি, এটা নিয়ে আলোচনা করবো না। ম্যানেজমেন্ট কি এক কথা শেষ করে ম্যানেজমেন্ট হলো তোমার ফার্স্ট এভরি শক ম্যানেজমেন্ট অফ অল টাইপ অফ শক শুড বি ভিগোরাস। আমি আগে বলছিলাম ম্যানেজমেন্ট অফ অল টাইপস অফ শক শুড বি ভিগোরাস এন্ড ডেডিকেটেড। তাহলে ফার্স্ট কি তোমার রিকগনাইজেশন, whether patient is suffering from shock এটা রিকগনাইজ করতে হবে। দেন সাপোর্টিভ কেয়ারস, the সোর্স কন্ট্রোল। সোর্স কি এখানে তোমার থাকতে পারে পাস অ্যাবসেস থেকে হইতে পারে, ইন্টারনাল অ্যাবসেস হইতে পারে, একটা লিভারে অ্যাবসেস হইতে পারে, পাস্ট অ্যাপেন্ডিক্স হইতে পারে, পারফোরেশন হইতে পারে। এই সোর্স কন্ট্রোল করতে হবে। নেক্সট ওয়ান লাগে তোমার অ্যান্টিবায়োটিক আর লাস্ট ওয়ান লাগে স্পেসিফিক থেরাপি। এখন তোমাকে আমি যেটা হলো তোমাদের যেটা হিমোলজিক শকে বলছিলাম, তোমাদের আরো অনেক কিছু বলছিলাম তোমার কিবা ফ্লুইড কি দিবা এই এগুলো আমি এখানে আলোচনা করি। এখানে ইম্পর্টেন্ট তোমার অ্যান্টিবায়োটিকটা সেপটিক শকে আর সোর্স কন্ট্রোল, যে পাস যদি ইনফেকশন থাকে ইনফেকশন কন্ট্রোল করা, যে পাস যদি থাকে সেটা ড্রেন করা, অ্যান্টিবায়োটিক দেওয়া। আর স্পেসিফিক থেরাপি আছে লেগে এখানে যাবো একটু কিছু স্পেসিফিক থেরাপি আছে। এই দেখো আসলে সেই জিনিসটা আমরা বেসোপ্রেসার এবং আয়োনোট্রপিক সাপোর্ট যেটা আমরা শকের এত ম্যানেজমেন্ট বলছি, তোমরা দেখো তো প্রায় সময় অ্যাড্রেনালিন নয়াড্রেনালিন এরপর ডোপামিন ডিপ দেওয়া হয়, কিন্তু আমরা এখানে শকের যে আগে ম্যানেজমেন্ট যখন বলছি হাইপোভোলিক শকে এইসব কোনো কিছু উচ্চারণ করিনি, আমরা শুধু রেখে দিচ্ছি এটা কার জন্য, অনলি ফর সেপটিক শক এন্ড পেশেন্ট উইথ কার্ডিওজেনিক শক। এই যেটা যদি থাকে, অথবা তোমার হাইপোভোলিক শক যদি হিমোরেজিক শকের পরে যদি এই জিনিসটা ডেভেলপ করে তোমাদের শকের আমি মেটাবলিক ইয়েতে পড়াইছি, যখন প্যাথোলজিতে পড়াইছি আলটিমেট বেসোমোটর যেটা আছে শরীরে যদি পেরিফেরাল বেসোডাইলেটেশন হচ্ছে, কেন হচ্ছে বেসোডাইলেটেশন এটা তোমাদের সব বলছি আমি, সাইটোকাইন রিলিজ হয় টিস্যুতে কি রিলিজ হচ্ছে সবগুলো আমি বলছি। সেই পর্যায়ে যদি চলে যায় তাহলে অনলি গিভ দ্য বেসোপ্রেসর আয়োনোট্রপ সাপোর্ট। এবং তোমাদের জানো মেডিসিনে তোমরা পড়ছো হোয়াট ইজ আয়োনোট্রপিক ড্রাগ, হোয়াট ইজ ক্রোনোট্রপিক ড্রাগস, আরেকটা আছে হোয়াট ইজ কি আয়োনোট্রপ ক্রোনোট্রপ, এরপর আর কি আছে ডার্মাট্রপ। আয়োনোট্রপ কি হইল গিয়া যেটা লাগে ফোর্স অফ কন্ট্রাকশন দ্য কার্ডিয়াক মাসেলের ফোর্স অফ কন্ট্রাকশন যেটা বাড়ায় সেটা লাগে আয়োনোট্রপ। ক্রোনোট্রপ কি যেটা হার্ট রেট বাড়াচ্ছে সেটা কি ক্রোনোট্রপ, কন্ট্রাকশন তোমার বাড়াচ্ছে। আর কি একটা লেগে আছে তোমার ডার্মাট্রপ যেটা হচ্ছে সেটা লেগে কন্ডাকশন, এবিনোডে যে কন্ডাকশন যেটা যে প্রোপানল নেগেটিভ ডার্মাটপ বলে, প্রোপানল বলে পজিটিভ ডার্মাটপ বলে, কুইনিডিন এগুলো কিছু আছে ড্রাগ আছে সেগুলো লেগে তোমার ড্রাগ। তাহলে আয়োনোট্রপ ড্রাগ কি হুইচ ফোর্স অফ কন্ট্রাকশন যেটা বাড়াবে হার্টে আলটিমেটলি কোজিং কার্ডিয়াক আউটপুট করবে, সেটা হলো তোমার আয়োনোট্রপ, এবং সেটা তুমি কার্ডিয়াক শকে দিতে পারো তুমি। এরপর তুমি সেপটিক শকে দিতে পারো কোন সময়, যখন সেপটিক শকে কিছু রিলিজ হয়, যে তোমার ইনফ্লামেটরি মিডিয়েটরস রিলিজ হয় অথবা অ্যাসিডোসিস থাকে হুইচ কজেস কার্ডিয়াক ডিপ্রেশনের হার্ট মাসেল তখন ডিপ্রেস উইক থাকবে, তখন তুমি হার্টের মাসেলের কন্ট্রাকশন বাড়ানোর জন্য আয়োনোট্রপ ইউজ করতে পারো। আর তোমার ক্রোনোট্রপ সাধারণত আমরা ইউজ করি না,
করোনা অফ ইউজ গুলো অনেক সময় হয় কি হার্ট রেট যদি এটার একটা ডিসঅ্যাডভান্টেজ কি তুমি যদি কোনো পেশেন্টের যে হাইপোভলিমিক শক হয় তুমি তার এডিকুয়েট যদি তার ফিলোড যদি না বাড়ায় যদি তুমি শুধু হার্ট রেট বাড়ায় দাও হার্ট রেট বাড়াইলে কি হবে তুমি হার্ট আমি এর আগে তোমাকে বলছি যে হার্টের লেগে তোমার ব্লাড সাপ্লাই পায় ডিউরিং ডায়াস্টোল এবং তুমি যে হার্ট রেট বাড়লে তার ডায়াস্টোলিক ইন্টারভ্যাল কমে যাবে 120টা যদি হার্ট 80টা হার্ট রেটে যতটুকু ডায়াস্টোলিক যে ইন্টারভ্যালটা পাবে 120টা হার্ট রেটে হার্ট তো রেস্ট পাবে না বারবার হার্ট রেট বেড়ে গেছে হার্ট রেস্ট পাবে না ফলে তোমার করোনায় যেটা পারফিউশন কমে যাবে আলটিমেটলি কজেস তোমার মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড যেটা আছে সেটাও ডিপ্রেশন দ্য মায়োকার্ডিয়াল অক্সিজেন রিজার্ভ কমে যাবে উল্টার এফেক্ট হবে তাহলে এটা কোন আয়নাটা পুনরুক্তি হবে সেটা আমি তোমাকে বলে দিলাম এখন এটা নিয়ে সেপসিস সিভিয়াস এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব তোমাদের শুধু একটু জেনে নাও যে সেপসিস যে হোয়াট ইজ সেপসিস ইনফেকশন হ্যাভি ক্লিনিক্যাল সিম্পটমস এটা লাগে সেপসিস ইনফেকশন হ্যাভি ক্লিনিক্যাল সিম্পটমস অফ সার্স এটা লাগে সেপসিস সার্সের যদি ইনফেকশন থাকে ডকুমেন্টেড ইনফেকশন থাকে সাথে যদি সার্সের এই জিনিসগুলো থাকে তাহলে আমরা বলবো সেপসিস সিভিয়ার সেপসিস কি এটা সার্স কি এটা পরে আলোচনা করবো যে সার্জিক্যাল ইনফেকশন পরের চ্যাপ্টারে আমরা এগুলো জিনিসগুলো আসবে জন্য আমি এখানে এত ডিটেলস বলতেছি না তোমাদের আবার ডিটেলস এখানে পড়াবো আমি সিভিয়ার সেপসিস কি sepsis induce organ dysfunction and hypertension along with sepsis organ dysfunction থাকবে অথবা হাইপোটেনশন থাকবে সাথে সেপসিস থাকবে তো সেপসিস কারে ইনফেকশনের ডকুমেন্টেড ইনফেকশন থাকবে সাথে সার্স থাকবে এটা হলো সেপসিস এর সেপসিস আর সেপসিসের থাকে যদি অর্গান ডিসফাংশন থাকে তাহলে এই যে সিভিয়ার সেপসিস এবং সেপটিক শক কি সেপটিক শক যদি তোমার লো পারফিউশন থাকবে আর্টারিয়াল যদি হাইপোটেনশন যদি লেস দেন 80 মিলিমিটার থাকে মিন আর্টারিয়াল ব্লাড প্রেসার যদি 65 এর নিচে থাকে মিলিমিটার মার্কের নিচে থাকে তাহলে বলে সেপটিক শক আর মাল্টি অর্গান ডিসফাংশন কি মোর দেন 2 অর্গান যদি এফেক্টেড হয় ইট ইজ মাল্টি অর্গান ফেলিওর বলে কিডনি একসাথে যদি তোমার কিডনি তোমার এরপর কি থাকতেছে হার্ট এরপর এরকম যদি লিভার যদি কয়টা অর্গান যদি ডিসফাংশন একসাথে থাকে তাহলে দিস ইজ কল মাল্টি অর্গান ডিসফাংশন তাহলে খুব সহজ জিনিস সেপসিস হোয়াট ইজ সেপসিস সেপসিস ডকুমেন্টেড ইনফেকশন সাথে ফিচার্স অফ সার্স একটা পেশেন্ট নিয়ে আসছে তার কি আছে শরীরে ইনফেকশন আছে নিউমোনিয়া আছে ধরো একটা নিউমোনিয়া আছে অথবা তোমার উন ইনফেকশন আছে এখান থেকে ডিপ ডিপ তোমার স্পেসিডের চিন্তা করছে ইন্টারনাল অ্যাবসেস হয়ে গেছে সাথে ফিচার্স অফ টেম্পারেচার যদি বডি টেম্পারেচার মোর দেন 38 ডিগ্রি সেলসিয়াস অথবা লেস দেন 36 ডিগ্রি সেলসিয়াস টাইকার্ডিয়া যদি থাকে টাকিপনিয়া যদি থাকে হোয়াইট ব্লাড সেল কাউন্ট যদি তোমার 10,000 বা 4,000 এর নিচে থাকে তাহলে তুমি মেনে নিতে মনে করতে হবে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সেপসিস তাহলে তার কোনো জায়গায় ইনফেকশন আছে শরীরে তোমার ডকুমেন্টেড ইনফেকশন আছে তুমি জানো এটা তার ইনফেকশন আছে তার উন্ড ইনফেকশন আছে অথবা তার নিউমোনিয়া আছে সাথে এই জিনিসগুলো আছে তাহলে বুঝতে হবে যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সেপসিস আচ্ছা এগুলো নিয়ে আমরা আবার ডিটেলস আলোচনা করবো পরে আবার এখন আরেকটা চ্যাপ্টার আমাদের গত যেটা আমরা দুটো আশা করি যে 20-25 মিনিটে আমরা শেষ করে দিব হেমোরেজ আচ্ছা হোয়াট ইজ হেমোরেজ হেমোরেজ কি হেমোরেজ মিন্স এসকেপ অফ ব্লাড আউটসাইড ইট কন্টেইনিং ভেসেলস যে ভেসেল থেকে যদি তোমার তার ব্লাড যদি এসকেপ হয় সেটা লাগে হেমোরেজ এবং সেটা হলে তোমার হইতে পারে কেন ট্রমা জন্য হইতে পারে তোমার ব্লাডে যদি কোনো ইয়ে থাকে কোগুলোপ্যাথি থাকে সেটার জন্য হইতে পারে তাহলে আমরা আসি তাহলে হিমোরেজ আমরা ডেফিনেশন জানলাম হিমোরেজের এই জিনিসটা লোকে দেখবা ইট ইজ এ প্যাথোফিজিওলজি অফ হিমোরেজ এই যে হিমোরেজের প্রত্যেকটা সেপটিক শকে যেরকম প্যাথোফিজিওলজি ছিল হিমোরেজের একটা প্যাথোলজি তুমি জিজ্ঞেস করবা যে হোয়াট ইজ দ্য ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথির সাথে এর প্যাথোফিজিওলজি হিমোরেজের প্যাথোফিজিওলজি সম্পর্ক কি সম্পর্ক আছে কত হিমোরেজ ফার্স্ট তুমি এটা ট্রমা যেমন সার্জিক্যাল হিমোরেজের মেইন কজ উইল গেট দেয়ার ইজ এ ট্রমা এনি ট্রমা থাকবে ট্রমা এবং যখন ট্রমা থাকবে পেশেন্টের ট্রমার সাথে ব্লিডিং হবে হাইপোভলিমিক শক ডেভেলপ করবে এই পেশেন্ট গুলা একটা তোমার এর মধ্যে যে এই যে পেশেন্ট ট্রমা উইথ শক নিয়ে আসবে তার মধ্যে 25% মে ডেভেলপ এটিসি acute trauma associated coagulopathy acute traumatic
কোগুলোপ্যাথি ডেভেলপ করে অ্যারাউন্ড 25% পেশেন্ট, এবং এটা কখন ডেভেলপ করবে? উইদিন মিনিটস এর মধ্যে তোমার সেটা ডেভেলপ করতে পারে। নেক্সট হলো গিয়ে এর মধ্যে কিছু পেশেন্ট তোমার এই যে এটিসি যেটা, সেটা হলো গিয়ে তোমার ট্রমা এবং শকের সাথে হয়ে গেল এটিসি, এবং আরো কিছু পেশেন্ট আছে যেটা হলো গিয়ে তোমার পরবর্তীতে ট্রমা ইনডিউসড কোগুলোপ্যাথি। এই ট্রমা ইনডিউসড কোগুলোপ্যাথি এটিসি হলো কি তার একটা কম্পোনেন্ট, বাট ইট ইজ এ মাল্টিফ্যাক্টোরাল। এটার সাথে কি আছে দেখো তো, এটার হাইপোথার্মিয়া আছে, অ্যাসিডোসিস আছে, এরপর লেগে তোমার ফিব্রিনোলাইসিস আছে, ইনফ্লামেটরি আদার যেগুলা সাইটোকাইন যেগুলো আছে সবকিছু মিলায় এই পুরাটা মিলে ট্রমা ইনডিউসড কোগুলোপ্যাথি। ইট ইজ নট, ইট ইজ বাট এটিসি, ইট ইজ এ কম্পোনেন্ট। এটা হলো তোমার ইমিডিয়েটলি প্রথমেই হচ্ছে যেটা লাগে অ্যারাউন্ড 25% এর পেশেন্ট এটা ট্রমা উইথ শক নিয়ে আসছে, তাদের এটিসি থাকতেছে অ্যাকুট ট্রমাটিক কোগুলোপ্যাথি, এবং এটা হলো গিয়া ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথির একটা কম্পোনেন্ট। এবং ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথি আরো কারণ হইতে পারে, সেটা হলো গিয়ে হাইপোথার্মিয়ার জন্য হইতে পারে। হাইপোথার্মিয়া কেন হবে? তোমরা জানো একটা শকের পেশেন্টে যখন তোমার কাছে আসবে, সেই পেশেন্টকে তুমি কি করবা? তোমার আইবি ক্যানুলা দিবা। তুমি আইবি ক্যানুলা দিয়ে তুমি কি দিবা? ফ্লুইড দিবা। ফ্লুইড গুলো ঠান্ডা ফ্লুইড দিবা। পেশেন্ট মে ডেভেলপ হাইপোথার্মিয়া। এবং শুধু তাই না, এই পেশেন্টের যখন তোমার হাইপারফিউশন তোমার সে করতেছে তোমার ওই যে স্কেলেটাল মাসল যে লিমসে বা এই শরীরে যে স্কেলেটাল মাসল আছে, সেখানে হাইপোপারফিউশন হচ্ছে। ফলে স্কেলেটাল মাসল কি হচ্ছে? আমাদের হিট জেনারেট কোনটা হয়? বেশিরভাগ হিট জেনারেট স্কেলেটাল মাসলে। স্কেলেটাল মাসল থেকে হিট জেনারেট হইতে পারতেছে না। মাসল রিল্যাক্স হয়ে গেছে। দ্যাট ইজ এ ডিউ টু হাইপোপারফিউশন, দ্যাট ইজ এ ল্যাক অফ তোমার হিট জেনারেট হতে পারতেছে না। ল্যাক অফ হিট জেনারেশন। এই হিট জেনারেশন না হয়ে তোমার হাইপোথার্মিয়া হচ্ছে। অ্যাসিডোসিস তোমাদের বলছি কেন হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডোসিস আমি তোমাদের অ্যানারোবিক রেসপিরেশন কিভাবে ইলেকট্রিসিস হয়। তাছাড়াও তোমাদের গত ক্লাসে বলছিলাম ফ্লুইড, কোন ফ্লুইড ইউজ করবা, সেখানে আমি তোমাদের একটা বলছিলাম তোমাদেরকে যে কিছু ফ্লুইড আছে আমরা যেগুলো নরমাল সেক্টর মাসে ইট মে কজ অ্যাসিডোসিস, এগুলো শরীরে অ্যাসিডোসিস ডেভেলপ করে। যে বাফার সলিউশন নিনজা ল্যান্টেটা এগুলোর সাথে ইউজ করতে আমরা বলি। তাহলে এই যে তোমার একটা ফ্লুইড অ্যাসোসিয়েটেড তোমার অ্যাসিডোসিস যে আমরা ফ্লুইড গুলো দিচ্ছি, সাথে যেটা তোমার শকের জন্য অ্যাসিডোসিস, দুইটা মিললে এটা তোমার ট্রমা ইনডিউসড পেশেন্ট ডেভেলপ ট্রমা ইনডিউসড কোগুলোপ্যাথি। এটা নিয়ে আরো ডিটেইলস অনেক কথাবার্তা আছে। এটা নিয়ে তোমাদের আমি যাব না, কারণ এই ট্রমা ইনডিউসড কোগুলোপ্যাথি ইট ইজ সামটাইমস ইট এ বডিজ প্রোটেক্টিভ মেকানিজম ইন সাম ফর্ম। এটা লেগে বিরাট কথাবার্তা আছে। এটা নিয়ে অনেকগুলা ক্ষেত্রে এন্ডোজেনাস তোমার হেপারিনাইজেশন হয়, ফিব্রিনোলাইসিন হয়, অনেকগুলা মেকানিজম আছে, এগুলো নিয়ে আমি যাবই না তোমাদের। তবে একটা জিনিস রাখো, সামটাইমস ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথি ইট ইজ এ প্রোটেক্টিভ। শরীরে কি করতেছে? ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথি করে কি হচ্ছে? তোমার ইয়ে করতেছে চাচ্ছে, ওই যে তোমার ফিব্রিনোলাইসিন এগুলা ইয়ে করতেছে, এই যে ক্লট হইতে দিচ্ছে না। তোমার ছোট ছোট এন্ড অর্গান যেগুলো আছে, ছোট ছোট অর্গান আছে, যাতে এখানে ক্লট না হয়। ব্লাডের কি হচ্ছে? তোমার কোগুলেশন যেগুলো ফ্যাক্টর যেগুলো আছে, এগুলো ডাইলিউট হয়ে যাচ্ছে। এরপর প্লেটলেট ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। প্লেটলেট যেগুলো আছে, ডিসফাংশন অফ প্লেটলেট, এসব আলটিমেটলি ইট কজেস তোমার কি হচ্ছে? তোমার ফার্দার ব্লিডিং। যে তোমার কোগুলেশন ফ্যাক্টর, যদি তুমি ফ্লুইড দিলা, একটা পেশেন্টে তোমার হিমোরেজ নিয়ে আসছে, তুমি কি করলা? তুমি তারে প্রচুর ফ্লুইড দিলা, আরো ফ্লুইড দিলে তার শরীরে যে কোগুলেশন ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো কি ডাইলিউট হয়ে যাচ্ছে তোমার এখানে। কোগুলেশন ফ্যাক্টর গুলো ডাইলিউট হচ্ছে। ট্রমা ইনডিউসড কোগুলোপ্যাথির জন্য তোমার প্লেটলেট ডিসফাংশন হচ্ছে, ফিব্রিনোলাইসিন লাইসিস হচ্ছে, আলটিমেটলি ওয়াজিং কি? ফার্দার হিমোরেজ, ফার্দার শক। দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ দ্য শক। ইয়ে তোমার হিমোরেজ, এই যে হিমোরেজের যদি তোমার একটা পেশেন্টের যে হিমোরেজ হইলো, শক হইলো, এবং আলটিমেটলি ট্রমা ইনডিউসড কোগুলোপ্যাথি ডেভেলপ করলো, এবং পেশেন্টের আবার কি হচ্ছে? এর ফলে আবার হিমোরেজ হচ্ছে, কারণ পেশেন্টের সবকিছু ডাইলিউট হয়ে যাচ্ছে, প্লেটলেট ডিসফাংশন হয়ে যাচ্ছে, এবং তোমার পেশেন্টের আবার হেমোরেজ হচ্ছে। তাহলে এটা লেগে তোমার প্যাথোফিজিওলজি অফ দা হেমোরেজ। নেক্সট আসো তোমার ক্লাসিফিকেশন কি? খুব তাড়াতাড়ি চলে যাবো। ক্লাসিফিকেশন তোমরা জানো, নেচার অফ ভেসেল ইনভলভ কি কি আছে, কি কি ভেসেল ইনভলভ, নেচার অফ ভেসেল ইনভলভ কি আছে? ক্যাপিলারি আছে, ভেনাস আছে, আর্টারিয়াল আছে। এগুলা তোমার আর্টারিয়াল যেটা স্প্রাউটিং হবে, ক্যাপিলারি ইউজিং হবে, ভেনাস ব্লাডে কি হবে, সব তোমার এখানে আছে। তোমরা এগুলো জানো, এগুলা নিয়ে বেশি ইয়ে করবো না। তাহলে তোমার আর্টারিয়াল তোমার কোন ভেসেল ইনভলভ সেটা নিয়ে আমরা 3 ভাগে ভাগ করছি। এরপর তোমার আমরা টাইমিং দিয়ে আমরা ভাগ করি। তোমার কি আছে? প্রাইমারি, একটা কি হলো তোমার রিঅ্যাকশনারি, আর একটা হলো তোমার সেকেন্ডারি। প্রাইমারি কখন বলি আমরা?
ব্লিডিং উইদিন 24 আওয়ার্স অফ সার্জারি। সার্জারি তোমার যাই হোক সেটা লেগে সরি ডিউরিং ব্লিডিং ডিউরিং সার্জারি তোমার টাইম অফ সার্জারি তোমার সেটা লেগে তোমার প্রাইমারি ডিউ টু cause is due to injury to the vessels. It may be arterial, may be venous, may be capillary. যে কোনো ধরনের একটা কারণ হতে পারে। এরপর রিঅ্যাকশন ইমিডিয়েট 24 আওয়ার্স ইউজুয়ালি কেন হচ্ছে? স্লিপ অফ লাইগেচার, ডিসলোজন অফ ক্লট এন্ড সিরিয়াস অফ দ্য রিফ্লেক্স ভেজোস্পাজম। রিফ্লেক্স ভেজোস্পাজম আছে সেটা তোমার হয়ে যাচ্ছে। ফলে তোমার এই তিনটা কারণে তোমার লিগেচার যেটা সেটা স্লিপেজ হয়ে যাচ্ছে এবং ডিসপ্লেসমেন্ট অফ ক্লট যেটা হঠাৎ প্রেসার বেড়ে গেছে। তোমার পেশেন্টের অপারেশন করতেছো, পেশেন্টের প্রেসার ছিল তোমার 110/80। পোস্ট অপারেটিভ পেশেন্টের পেইন টেইন এইসব কারণে হঠাৎ পেশেন্টের প্রেসার বেড়ে গেল। প্রেসার বেড়ে গিয়ে কি হয়ে গেছে? আলটিমেটলি তো তোমার আর্টারি প্রেসার বেড়ে গেছে এবং ক্লট ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে এবং এইসব কারণে অনেক সময় তোমার রিঅ্যাকশনারি হেমোরেজ হতে পারে। এরপর হলো তোমার সেকেন্ডারি হেমোরেজ। ইট ইজ ইউজুয়ালি ডিউ টু ইনফেকশন। ইনফেকশনের কারণ হতে পারে অথবা প্রেশার নেক্রোসিসের জন্য। যদি একটা ড্রেন দিছো, মানে একটা ড্রেন দিয়ে আসো, ড্রেনের জন্য প্রেশার নেক্রোসিস হয়ে যেতে পারে। একটা বেসিলোপট আছে সেটার জন্য প্রেশার, এটা ড্রেন আছে, ড্রেনে তোমার প্রেশার নেক্রোসিস করতে পারে, মেলিগনেন্সির জন্য হতে পারে। আচ্ছা, এরপর হলো তোমার ডিউরেশন দিয়ে ভাগ করা যায় হেমোরেজ। অ্যাকুট হেমোরেজ, ক্রনিক হেমোরেজ। অ্যাকুট হেমোরেজ বা ইসোফেজিয়াল ভেরিসিস। ক্রনিক হেমোরেজ অনেক যে ডিউরেনালস আছে এখান থেকে ক্রনিক ব্লিডিং হতে পারে, তোমার ক্রনিক হেমোরেজ হতে পারে। অর্থাৎ একটা হেমোরেজ থেকে তোমার আস্তে আস্তে ক্রনিক হেমোরেজ ব্লিডিং হতে পারে, এটা ক্রনিক হেমোরেজ হতে পারে। এক্সটার্নাল হেমোরেজ তোমার আর এক্সটার্নাল তো রিবিল্ড, একটা কি আছে কনসিল্ড। এটা এক্সটার্নাল ব্লিডিং, ভিজিবল ব্লিডিং। তো সফট টিস্যু থেকে ইনজুরি হতে পারে, লিম্ব ইনজুরি হতে পারে, নিউমন থেকে হতে পারে। এটা লাগে তোমার এক্সটার্নাল হেমোরেজ। আর ইন্টারনাল হেমোরেজ কি সরি আর আরেকটা আছে তাহলে একটা ইন্টারনাল বা কনসেন্ট হেমোরেজ, যেটা তুমি দেখতে পারবে না। যে তোমার জিআই ট্র্যাক্ট, তোমার ব্লিডিং পেপটিক্যাল সাইতে পারে, ট্রমা হলে রাপচার, তোমার স্প্লিন থেকে হইতে পারে, লিভার ইনজুরি থেকে হইতে পারে, সেটা লেখা তোমার constant hemorrhage. আবার sometimes concealed hemorrhage may be revealed. revealed হইতে কি হইতে তোমার ডিউরেনাল থেকে ব্লিডিং ডিউরেনাল সার হিমাটেমেসিস হয়ে রক্ত আসছে, তো বুঝতে পারবা যে এখানে এটা রিবিল্ড হয়ে গেছে। তোমার যখন একটা ব্লিডিং ডিউরেনাল অথবা মেলেনা হইছে, মেলেনা হয় তুমি বুঝতে পারবা যে ইট ইজ রিবিল্ড হয়ে গেছে। আচ্ছা, এরপর সার্জিক্যাল ব্লিডিং, টাইপস অফ ইন্টারভেনশন হয় সার্জিক্যাল ব্লিডিং, নন সার্জিক্যাল ব্লিডিং। নন সার্জিক্যাল ব্লিডিং কি? ইট ইজ তোমার জেনারেল ওজ ফ্রম র সারফেস ডিউ টু কোগুলোপ্যাথি কারণে, এবং এটা লিখে ইট ক্যানট বি স্টপড বাই সার্জিক্যাল মিন রিকোয়ার কারেকশন অফ দ্য অ্যাবনর্মালিটিস। এক্সেপ্ট সার্জিক্যাল মিন দিয়ে এটা তোমার করে স্টপ করা যায় না, এক্সেপ্ট প্যাকিং দিয়ে। অনেক সময় প্যাক দিয়ে রেখে দিলে, চাপ দিয়ে প্যাক দিয়ে রেখে দিলে অনেক সময় এই ব্লিডিংটা কমতে পারে। আচ্ছা, ডিগ্রি অফ ব্লিডিং তোমার কি কি হইতে পারে? লেস দেন 15% হলে ফার্স্ট ডিগ্রি, এরপর তোমার 15 to 30% সেকেন্ড ডিগ্রি, তার 30 to 40 ডিগ্রি লেগে থার্ড ডিগ্রি, এবং মোর দেন 40 লেগে তোমার ফোর্থ ডিগ্রি ব্লিডিং। এবং এটা লেগে তোমার এটা ডিগ্রি হিসাবে করা হয়েছে তোমার অ্যাকর্ডিং টু রিসাসিটেশন অফ দ্য পেশেন্ট। কিভাবে তোমার রিসাসিটেট করবা এটার জন্য ডিগ্রি হিসাবে করেছে। মেজারমেন্ট কিভাবে করে? ইট ইজ ডিফিকাল্ট টু মেজার। তোমার ব্লাড কতটুকু লস হয়েছে সেটা ইউজুয়ালি ডিফিকাল্ট টু মেজার। সাধারণত অ্যাকুরেটলি তোমার করা যায় না, ডিফিকাল্ট। অনেক কিছু উপর নির্ভর করে, কারণ এটা তোমার মপ, এরপর উইদিন তোমার অনেকগুলা ইউজ করি আমরা, গজ ইউজ করি, সবকিছু হিসাব করে প্লট হয়ে যাচ্ছে, সবকিছু হিসাব করে এটার সময় সাথে একুরেট করা যায় না, এজাম্পশন করা যায় কতটুকু ব্লিডিং হতে পারছে। কিভাবে করি আমরা? ওটিতে সাকশনে পার্ট আছে কতটুকু জমা হয়েছে, সব কোটা তোমার দিচ্ছে, এইসব মিলে আমরা একটা করি যে এতটুকু ব্লাড লস হয়েছে। আর হিমোগ্লোবিন ব্লাড সেল বলে এস্টিমেশন করে অনেক সময় বোঝা যেতে পারে যে কতটুকুতে ব্লাড লস হয়েছে। ম্যানেজমেন্ট কি? আমি খুব তাড়াহুড়া করে চলে যাচ্ছি, চাচ্ছিলাম 20 মিনিটের মধ্যে তোমাদের শেষ করার জন্য। এটা এটা আমাদের গত ক্লাসের এটা ম্যানেজমেন্ট কি? অলওয়েজ তোমার সবগুলো যাই বলো আইডেন্টিফাই, যে পেশেন্টের ইয়েতে ব্লিডিং হচ্ছে, এটা তোমার ফার্স্ট আইডেন্টিফাই দ্য হেমোরেজ।
এবং এক্সটার্নাল হিমোরেজ, সামটাইম এক্সটার্নাল হিমোরেজ তোমার খুব সহজে তুমি দেখতে পারতেছো, কিন্তু ইন্টারনাল ব্লিডিং এটা তুমি অনেক সময় বি ডিফিকাল্ট টু বুঝা যায় whether পেশেন্ট ইজ তোমার হেমোরেজ হচ্ছে কিনা, এটা হেমোরেজিক শক কিনা পেশেন্ট এটা বোঝা খুব টাফ। এর জন্য তোমাকে কি করতে হবে, যে এই পেশেন্টে যদি হাইপোভলিমিয়া থাকে, সাথে অ্যানিমিয়া থাকে, ফিচার্স অফ হাইপোভলিমিয়া শক অ্যাজ ওয়েল এজ যদি অ্যানিমিয়া থাকে পেশেন্টের, তাহলে ধারণা করতে হবে যে পেশেন্ট ইজ মে বি সাফারিং ফ্রম হিমোরেজিক শক। এবং এনি শকের যদি তোমার পেশেন্ট তোমার কাছে আসে, পেশেন্ট যদি কোনো পেশেন্ট যদি শক নিয়ে আসে, ফার্স্ট তোমার চিন্তা করতে হবে পেশেন্ট মে বি সাফারিং ফ্রম দা হাইপোভলিমিক শক। প্রথমে এটাই চিন্তা করে আগাইতে হয় যে পেশেন্টের মেবি, এটা তোমাকে আগে বলছিলাম যে এনি পেশেন্ট এর জন্য ফ্লুইড রিসাসিটেশন বলছিলাম, যে প্রথমে আইভি ক্লোরোনামকে ফ্লুইড দিয়ে দিবা, প্রথমে ধরে নিতে হবে যে পেশেন্ট সাফারিং ফ্রম দা হাইপোভলিমিক শক। তাহলে ফার্স্ট ইয়ে করতে হবে, ধারণা করতে হবে যে পেশেন্ট ইজ আইডেন্টিফাই করতে হবে যে ওয়েদার পেশেন্ট ইজ তোমার সাফারিং ফ্রম দা পেশেন্টের হিমোরেজ হচ্ছে কিনা, whether it is internal or external, এটা হিমোরেজ হচ্ছে কিনা সেটা তোমাকে ইয়ে করতে হবে। 2 নম্বর হলো গিয়া ইমিডিয়েট রিসাসিটেশন করতে হবে, ইমিডিয়েট রিসাসিটেশন করতে হবে। তুমি এটা জানো, যে কোনো বলছিলাম যে রিসাসিটেশন ইজ ইম্পর্টেন্ট, পেশেন্ট ইজ শকের পেশেন্ট, আর সেটা তোমাকে রিসাসিটেট করতে অন্য কিছু সময় নিয়ে, অন্য কিছু নিয়ে তোমার সময় নষ্ট করা যাবে না, তাহলে রিসাসিটেট করতে হবে। তোমাকে পেশেন্টে কি করতে হবে, অক্সিজেন দিতে হবে, 2টা আইবি লার্জ বোর আইবি ক্যানুলা দিয়ে আইবি চ্যানেল ওপেন করতে হবে, ব্লাড ইজ সেন্ট ফর ক্রস ম্যাচিং এর জন্য, ব্লাড ক্রস ম্যাচিং এর জন্য পাঠাইতে হবে। এন্ড দেন নেক্সট হলো যে আইডেন্টিফাই দ্য সাইট অফ দ্য হিমোরেজ, হিমোরেজের তোমার সাইট এটা ইয়ে করতে হবে। এবং সেটার জন্য তুমি পেশেন্টের কি করতে হবে, যে কোন জায়গায় আছে, ফার্স্ট হলো তোমার কোন জায়গাতে তার ব্লিডিং হচ্ছে, প্রথমে হলো তোমার সাইটটা হলো ইটস নট একুরেট, তোমার একুরেট হতে হবে। তুমি যে একটা একুরেট হওয়ার জন্য সময় নিতে হবে, যে একুরেট করার জন্য তা না, ইমিডিয়েটলি তুমি কি করতে হবে, একটা হিস্ট্রি নিতে হবে। যদি তুমি হিস্ট্রি নাও একটা পেশেন্টের কি হইতে, কোন জায়গা থেকে তার ইয়ে হয়েছে, ব্লিডিং হয়েছে, এটা অনেক সময় তুমি হিস্ট্রি থেকে বুঝতে পারবা। যে পেশেন্টের যদি প্রিভিয়াস যদি হিস্ট্রি অফ তোমার ইয়ে হয়, পোর্টাল হাইপারটেনশন যদি থাকে, তাহলে সিভিয়ার যদি ইয়ে হয়, ব্লিডিং হয়, তোমার হিমাটোমেসিস হয়, তাহলে তুমি ধারণা করতে পারবা যে পেশেন্টের মেবি ইটস ফ্রম ইসোফেজিয়াল বেরিসিস। তুমি এটা একটা তাহলে তোমার হিস্ট্রি থেকে তুমি একটা ইয়ে করতে পারবা। হিস্ট্রি আরেকটা হলো তোমার এক্সামিনেশন অনেক কিছু তুমি দেখলা, তোমার পাস প্রেশার সবকিছু দেখলা, সাথে তুমি একটা ডিআরই করে যদি দেখো পাখানা রাস্তা দিয়ে তোমার মেলে না হচ্ছে, তুমি ধারণা করতে পারো ইটস মেবি ফ্রম দা আপার জিআইটি। তাহলে হিস্ট্রি এক্সামিনেশন ইম্পর্টেন্ট। নেক্সট সাম ইনভেস্টিগেশন করতে হবে, আল্ট্রাসাউন্ড করো, এন্ডোস্কোপি। আমি বলছিলাম তোমাদের যে হিস্ট্রি এন্ড এক্সামিনেশন থেকে তুমি ধারণা করে নিতে পারো যে it's a upper GIT bleeding, it's maybe lower GIT bleeding, it's maybe a trauma patient, maybe it's spleen injury। এটা থেকে তুমি একটা ধারণা করতে পারো, হয়তো তুমি স্পেসিফিক দিতে পারো যে কোনটা কি। তারপর তুমি তুমি ইয়ে করবে। এখন যদি মেবি যদি এনডিএ থেকে হয়, আপার জিআইটি তে ব্লিডিং হয়, তাহলে তুমি এন্ডোস্কোপিতে যাবা। কারণ তোমাকে আমি প্রথমে বলছি তোমাকে অ্যাকুরেট হওয়া দরকার না, যে তুমি হিস্ট্রি থেকে তুমি একটা ধারণা করো কোন জায়গাতে ব্লিডিং। তুমি মনে করো যে এটাতে ইয়ে থেকে লিভার ইনজুরিছে, তুমি আল্ট্রাসাউন্ড করবা, সিটি স্ক্যান করবা, তাইলে এখান থেকে তুমি আইডেন্টিফাই দ্য সাইট অফ হিমোরেজ তুমি আইডেন্টিফাই করবা। এরপর কন্ট্রোল অফ হিমোরেজ, এটা ইট শুড বি ডান। তুমি এই পেশেন্টের যখন তুমি হিমোরেজ তোমার কোন জায়গা থেকে হচ্ছে তুমি জেনে ফেলবা, সাথে সাথে পেশেন্ট শুড বি, তুমি অপারেশন থিয়েটারে নিয়ে যাবা, অথবা পেশেন্ট নিয়ে যাবা এমন এক জায়গায় যেখানে তার এই এন্ডোস্কোপিক অথবা থেরাপিউটিক এম্বোলাইজেশন এগুলা ইয়ে আছে, সুযোগ আছে। তাহলে কন্ট্রোল অফ হিমোরেজ শুড বি ইন দ্য অপারেশন থিয়েটার or other space where endoscopic or therapeutic embolization যেটা লাগে, এটা এই জিনিসগুলো করার যেখানে সুযোগ আছে সেখানে তুমি নিয়ে যাওয়া পেশেন্টের। এবং সেটা লাগিয়া কিভাবে করবা, সেটা কন্ট্রোল অফ হিমোরেজ এটা নিয়ে তোমাদের প্রশ্ন থাকে, হাউ টু কন্ট্রোল। আমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করি তুমি হেমোস্টাসিস আমরা কিভাবে করি, কন্ট্রোল কিভাবে করি, সার্জারি করতে পারি, এন্ডোস্কোপি করতে পারি, থেরাপিউটিক এম্বোলাইজেশন করতে পারি। এখন থেকে তোমার সার্জারিতে আমরা কি কি করতে পারি, সার্জারিতে পেশেন্টের ফার্স্ট হলো তোমার মেকানিক্যাল আমরা ভাবে করতে পারি, এরপর তোমার থার্মাল দিয়ে করতে পারি, এরপর কেমিক্যাল দিয়ে করতে পারি। মেকানিক্যাল কিভাবে করতে পারি, আমরা জাস্ট হলো ডিউরিং অপারেশন জন্য একটা ইয়ে আছে,
আমরা কি করি, প্রেসার ক্রিয়েট করি। প্রেসার ক্রিয়েট করি, পেকিং দেই, মপ দেই, এগুলা দেই। এটার কাজ কি, যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার যে ভেসেল আছে সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য আমরা জাস্ট প্রেসার, এখানে প্রেসার ক্রিয়েট করলাম। এবং এই প্রেসার ক্রিয়েটের সুবিধাটা কি, তুমি ছোট ভেসেল যেগুলো ব্লিডিং হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়, তুমি প্রেসার ক্রিয়েট কিছুক্ষণ রাখলা এবং ভেসেলের যত কতক্ষণ সুযোগ দিলা যাতে একটা ক্লট তৈরি হওয়ার জন্য, ক্লট তৈরি হয়ে গেলে আলটিমেটলি তোমার ব্লিডিং তোমার বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে প্রেসার তোমার একটা আছে, একটা হলো মেকানিক্যাল, দুই হলো তোমার থার্মাল, আর লাস্ট ওয়ান ইজ কেমিক্যাল। মেকানিক্যাল কি কি বলছি, সার্জিক্যাল মেকানিক্যাল কি হচ্ছে, একটা হলো তোমার প্রেসারের জন্য দিতে পারো, পেকিং করতে পারো, তোমার এই যে হিমোস্ট্যাটিক ফোর্সেপ দিয়ে তুমি ধরে ধরে রাখতে পারো, লাইগেশন করতে পারো, হ্যাঁ, লাইগেট করে দিতে পারো, এটা প্রিপার করে দিতে পারো এটা। তাহলে সেটা তোমার তোমার মেকানিক্যাল, মেকানিক্যাল দিয়ে তুমি এভাবে তুমি ইয়ে করতে পারো, পেকিং করতে পারো। লিভার ইনজুরি বড় ইয়ে, তুমি অনেক প্যাক চারিদিকে প্যাক করে রেখে দিতে পারতে, যে প্রেসার এফেক্টটা বন্ধ হয়ে যাবে। থার্মাল কি আছে, তোমার কোটাইজেশন করতে, থার্মাল কোটাইজেশন করতে পারো, আমরা আধার যেটা ইউজ করি। আর আদার্স কি আছে, তোমার থেরাপিউটিক এম্বোলাইজেশন আছে, আর কেমিক্যাল কিছু মেথড আছে টু কন্ট্রোল অফ হেমোরেজ। আদার হলো তোমার ডেফিনেটিভ ট্রিটমেন্ট, এই সেপসিস, প্রিপারেশন অফ কোগুলোপ্যাথি যদি দেখো, অপারেশনকে অ্যাকশন করবা আর রিসাসিটেশন করবা। দিস আর দা তোমার দ্যাটস অ্যাবাউট দা হেমোরেজ। আমাদের আমরা হেমোরেজে বাকি ছিল আমরা এটা শেষ করে দিলাম। এখন নেক্সট ক্লাস হলো আমাদের, নেক্সট ক্লাসে আমাদের বলছিলাম কি যে আমরা ইয়ে পড়াবো, কতজন আসো 53। এখন তোমাদের এইসব ব্যাপারে যে হেমোরেজ এবং সেপটিক শক নিয়ে কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? এনি কোয়েশ্চন? শকত হোসেন, কোনো কোয়েশ্চন আছে নি তোমার? হুম, শকতে কোনো কোয়েশ্চন আছে কিনা? তার ট্রমা ইনডিউসড কোয়াগুলোপ্যাথিটা একটু ক্লিয়ার করে বুঝিনি। ট্রমা ইনডিউসড কোয়াগুলোপ্যাথি তোমার এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তোমাকে আমি বলতেছি, ট্রমা ইনডিউসড কোয়াগুলোপ্যাথি তোমার এটা হলো ফার্স্ট বলছিলাম, এখন তোমার ট্রমাটিক কোগুলোপ্যাথি এটা বুঝছো কিনা, এই লাইনটা বুঝছো কিনা? অ্যাকিউট ট্রমাটিক কোগুলোপ্যাথি এটা বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা তো তাহলে তোমার বলি, প্রথমে যখন পেশেন্ট আসলো, পেশেন্ট ইজ তোমার সাফারিং ফ্রম এনি ট্রমা, ইট কজেস হেমোরেজ। তারপর হইলো কি, হেমোরেজ হওয়ার পর কি হইলো তোমার পেশেন্টের, হেমোরেজ হলে কি হইলো, হেমোরেজে পেশেন্টের ডেভেলপ শক। শক। এই যে ট্রমা, হ্যাঁ শক, তোমার হেমোরেজ হাইপোভলিমিক শকে চলে গেল। হেমোরেজ হলে যখন তার বডি থেকে ব্লাড লস হয়ে গেল, মোর দেন 25% এর ব্লাড মনে করে লস হয়ে গেল, তাহলে পেশেন্টে কি ডেভেলপ করলো, হাইপোভলিমিক শক। এই হাইপোভলিমিক শক এবং তোমার যে ট্রমা, দুইটা মিলিয়ে একটু ট্রমাটিক তোমার কোগুলোপ্যাথি ডেভেলপ করলো, এটিসি যেটা বলছিলাম, এটিসি। এবং এটিসি ইট ইজ এ কম্পোনেন্ট অফ তোমার ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথির একটা কম্পোনেন্ট। কিন্তু ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথি আরো মাল্টিফ্যাক্টর আরো কিছু কজ আছে। সেই কজগুলো একটা বলছিলাম তোমার হাইপোথার্মিয়া বলছিলাম, হ্যাঁ, আরেকটা বলছিলাম যে অ্যাসিডোসিস বলছিলাম, আরেকটা বলছিলাম যে সাম ইনফ্লামেটরি মিডিয়েটরস, কিছু ইনফ্লামেটরি মিডিয়েটরস রিলিজ হয় তোমার বডি থেকে। এতে ইনফ্লামেশন, তুমি জানো শকের কতদিন পড়াইছিলাম, সেল ড্যামেজ হলে কি হয়, সেলুলার লেভেলে হোক কি হয় এগুলা, এরপর তোমার ভাস্কুলার এন্ডোথেলিয়াল, যে তোমার ভাস্কুলার লেভেল, মাইক্রোভাস্কুলার লেভেলে কি হয়, এগুলো অনেক কিছু তোমাদের পড়াইছিলাম আমি। সেখানে দেখবা কিছু ইনফ্লামেটরি মিডিয়েটরস রিলিজ হয় এখানে। তাইলে এক হলে গিয়ে তোমার, ফার্স্ট হইলে গিয়া তোমার তাহলে কি, একটা হলো এটিসি, দুই নম্বর হইলো গিয়া তোমার পেশেন্টের শক আছে, অ্যাসিডোসিস ডেভেলপ করছে, হাইপোথার্মিয়া ডেভেলপ করছে, সাম ইনফ্লামেটরি মিডিয়েটরস, সব মিলিয়ে পেশেন্টের কি হচ্ছে, ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথি। এখন ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথি, এই কোগুলোপ্যাথিটা কেন হচ্ছে, আমি একটা বলছিলাম তোমার যে পেশেন্টের যখন আমরা হাইপোথার্মিয়া যখন হয়, হাইপোথার্মিয়াতে যখন এতে হয় বডির টেম্পারেচার কমে যায়, হাইপোথার্মিয়াতে আমার যে কোগুলেশন যে ইয়েগুলো আছে সেগুলো ঠিক মতো কাজ করে না, ডিসফাংশন হয়ে যায়।
কোগুলেশন ফ্যাক্টর যেগুলো আছে যে এগুলো আছে সেগুলো এনজাইম যেগুলো আছে সেই এনজাইমগুলো ঠিকমতো কাজ করে না, এটা ডিসফাংশন হয়ে যায়। একটা হলো গিয়ে একটা। ২ নম্বর হলো হাইপোথার্মিয়া কিভাবে হচ্ছে? হাইপোথার্মিয়া হচ্ছে একটা হলো গিয়ে তোমার যখন শকের পেশেন্টের হলো স্কেলেটাল মাসলে তোমার ব্লাড পাচ্ছে না। তো স্কেলেটাল মাসলে যদি হাইপোপারফিউশন হয়, স্কেলেটাল মাসল আমাদের সবচেয়ে বেশি শরীরে হিট প্রডিউস করে। তাহলে একটা হলো গিয়ে তোমার স্কেলেটাল মাসলে হিট আসতেছে না। ২ নম্বর হলো তোমার শকের পেশেন্টে তোমার ফ্লুইড লস হচ্ছে। তুমি যখন ফ্লুইড দিচ্ছ, এর ফলে কি হচ্ছে পেশেন্টের? তাইলে তোমার শরীরে ঠান্ডা ফ্লুইড যাচ্ছে, ফলে আরো হাইপোথার্মিয়া হচ্ছে। তাহলে একটা হাইপোথার্মিয়া। অ্যাসিডোসিস কেন হচ্ছে? আমি তোমাদের গত ক্লাসে বলছি যে ল্যাকটিক অ্যাসিডোসিস হয় একটা লেগে তোমার যেকোনো শকের হাইপোপারফিউশন তা টিস্যু যদি থাকে, টিস্যু অ্যানারোবিক রেসপিরেশন হয়, অ্যানারোবিক রেসপিরেশন এন্ড প্রোডাক্ট ল্যাকটিক অ্যাসিড, তাহলে ল্যাকটিক অ্যাসিডোসিস করতেছে। আরেকটা হলো যে ফ্লুইডটা তুমি নরমাল স্যালাইন যেসব ফ্লুইড ইউজ করতেছো শকের ট্রিটমেন্ট রিসাসিটেশনের জন্য, ইটস মে কজ অ্যাসিডোসিস। তাহলে অ্যাসিডোসিস, এরপর হলো তোমার হাইপোথার্মিয়া, এরপর ট্রমাটিক কোগুলোপ্যাথি সব মিলায় পেশেন্টের ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথি ডেভেলপ করতেছে। ইনক্লুডিং তুমি যখন স্যালাইন দিচ্ছ পেশেন্টের রিসাসিটেশনের জন্য ইমিডিয়েটলি প্রথমে আসার সাথে ব্লাড দিচ্ছ, তাহলে পেশেন্টের যে অলরেডি যে কোগুলেশন ফ্যাক্টর যে শরীরের ভিতর যেটা আছে সেটাও ডাইলিউট হয়ে যাচ্ছে। প্লেটলেট ডিসফাংশন হয়ে যায়, অ্যাসিডোসিসে প্লেটলেট ডিসফাংশন হয়ে যাচ্ছে, আলটিমেটলি কজিং ফার্দার ব্লিডিং। এই ফার্দার ব্লিডিং হয়ে আবার পেশেন্ট শকে যাচ্ছে, আবার তোমার ট্রমা ইনডিউস কোগুলোপ্যাথি আরো অ্যাগ্রিভেট করতেছে, ফলে ব্লিডিং বন্ধ হচ্ছে না। ইট ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ দ্য তোমার হেমোরেজ। ঠিক আছে তো না? জি স্যার, থ্যাংক ইউ। এখন আমাদের ইয়েতে যাচ্ছি, পরের স্লাইডগুলো দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে না মনে, না? জুম মিটিং, হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে কিনা তোমাদের এখন? না, যাচ্ছে না, দেখা না? দেখা যাচ্ছে না এখন স্লাইড? আমরা নতুন টপিকে গেছি তো, নতুন ইয়েতে ওপেন করে সার্জিক্যাল ইনফেকশন যেটা লেগে উইথ সেপসিস যেটা, সেটা আমি আরম্ভ করলাম। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এই জিলমিল সাহা আসছেনি, আসেনি? দেখো তো জিলমিল সাহা আসেনি এটা? নাই, দেখতেছি না তো জিলমিল সাহা, এইসব এই ক্লাসেও নাই। আচ্ছা, এনিহাও তোমার না হলে তোমার সার্জিক্যাল ইনফেকশন, তোমার সার্জারি কি নিয়ে ডিল করে? সার্জারি যেখানে আছে সেখানে ইনফেকশন থাকবে তোমার, এবং ইনফেকশন ট্রমা মানে আলটিমেটলি দ্যাট যে ইনফেকশন মেবি যদি সার্জিক্যাল ট্রমা হয় আর তোমার রাস্তাঘাটের ট্রমা হয়, যে ট্রমা হোক, বিচ অফ যখন স্কিনের নষ্ট হয়ে যাবে, তোমার ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে, টিস্যু ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং সবচেয়ে বড় কথা হলো এক সময় তোমার আমরা যেসব সার্জারি, এত বেশি সার্জারি হচ্ছে আজকে সব জায়গায়, একটা কারণ হলো গিয়ে যে আমরা সার্জিক্যাল ইনফেকশন যেটা অনেকগুলা অ্যান্টিবায়োটিক বের হইছে, আমরা অ্যাসেপটিক প্রিকশন গুলা আমরা বুঝতে পারতেছি কি কি অ্যাসেপটিক প্রিকশন নেওয়া হবে, অ্যাডভান্স অ্যাসেপটিক প্রিকশন, এগুলা কারণে আজকে সার্জারি কিন্তু অনেক সহজ হয়ে গেছে। অনেকগুলো সার্জারি মানে প্রচুর সার্জারি করা যাচ্ছে, প্রচুর সার্জারি হচ্ছে, যেগুলো আগে এত সব তোমার অবিশ্বাস্য ছিল যে এত অপারেশন করা যাবে কিনা বা এত সব অপারেশন সম্ভব কিনা। এনিহাউ তোমার তাহলে সার্জিক্যাল ইনফেকশন অনেক পুরাতন জিনিস, এবং ইট হ্যাজ বিন ডকুমেন্টেড ফর কত 4000 থেকে 5 বছর আগ থেকে ইট ইজ ডকুমেন্টেড সার্জিক্যাল ইনফেকশন। ইট ইজ এ মেজর কমপ্লিকেশন অফ দ্য সার্জারি। মানে তোমরা জানো যে কোনো আমরা যদি কোনো অপারেশনের কমপ্লিকেশন বলি, অনেকগুলো কমপ্লিকেশন তোমার পড়ার সাথে তোমার কিন্তু ইনফেকশন, ইনফেকশন একটা কমপ্লিকেশন তোমরা প্রায় সময় বলো। ইট ইজ এ মেজর কমপ্লিকেশন এবং কমন কমপ্লিকেশন অফ দ্য সার্জারি। এবং তোমরা জানো ইজিপশিয়ানরা 4500 আগে ইজিপশিয়ানরা তারা ওই যে মামি বানাইতো, মামি, সেই মামিতে তারা কি করতো টু প্রিভেন্ট ইনফেকশন, যাতে ইনফেকশন না হয়, না পচে না যায়, সেটা সেই টেকনিকটা ইউজ করে এরা তা মামিফিকেশন করতো। এবং তারা তোমার 4 থেকে 5000 বছর আগে জানতো সার্জিক্যাল ইনফেকশন, হার্ট কন্ট্রোল ইনফেকশন কিভাবে ইয়ে করা যায়, প্রিভেন্ট করা যায়, সেটা তারা জানতো। তারা অ্যান্টিসেপটিক এবং সার্জিক্যাল সাইট ইনফেকশন এটা সম্পর্কে তাদের ধারণা ছিল। হিপোক্রেটস তোমার যেটা যেটা ডিসক্রাইব দ্য ইউজ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল পরবর্তীতে, এবং উনি ওয়াইন এবং ভিনেগার সেটা ইউজ করছেন, গিক যেটা গিক গ্রিক এরানাতে। এরপর তোমার
এরপরে আসলো কক্স সাহেবে একটা ধারণা দিলেন যে কোনো ইনফেকশনে তোমার অর্গানিজম ইজ দ্য কজ অফ এ গিভেন ডিজিজ। তিনি একটা দিলেন আমাদের, postulates করলেন যে অর্গানিজম ইজ দ্য কজ অফ এ গিভেন ডিজিজ, এবং তিনি কিছু কজ postulates এর কিছু আছে, চার পাঁচটা আছে কি, ইট মাস্ট বি ফাউন্ড ইন এভরি কেস, সেটা তোমার মাইক্রোবায়োলজিতে পড়ছো। এবার এটারও কিছু কথাবার্তা আছে, এটা যে কিছু এক্সেপশন আছে সেটাও তোমরা যাবে, এটা নিয়ে আলোচনা করবো না। লুই পাস্তুরে কি করছেন, জার্ম থেরাপি উনি প্রথমে দিচ্ছেন যে জার্ম থেরাপি তোমার মাইক্রোঅর্গানিজম ইজ রেসপন্সিবল ফর দি ইনফেকশন, এটা উনি লুই পাস্তুর প্রথম দিচ্ছেন। এরপর আছে এখন হলো গিয়া তোমার দিস ইজ দা তোমার হিস্ট্রি অফ ইন শর্ট অ্যাবাউট দা ইনফেকশন। এখন আসো তোমার এই যে ইনফেকশন যেটা আছে আমাদের মডার্ন ইয়েতে আমরা কি করছি, কি কি এইসব জেনে আমাদের কি হয়েছে, অ্যাডভান্সেস ইন কন্ট্রোল অফ ইনফেকশন ইন সার্জারি। আমাদের রিসেন্টলি আমরা এই যে ইনফেকশন থেকে হওয়ার জন্য আমরা কি ধারণা করছি, কি ইমপ্রুভমেন্ট আমরা করছি, ইমপ্রুভমেন্ট করছি কি আমরা লাগি অ্যাসেপ্টিক অপারেশন থিয়েটার টেকনিক, যে সেটার লেগে আমরা করছি, ডেভেলপ করছি। অ্যান্টিবায়োটিক, আমরা কিছু অ্যান্টিবায়োটিক আসো, প্রচুর অ্যান্টিবায়োটিক আসছে এখন, আর যার ফলে অনেক তোমার ডার্টি উন্ড, কন্টামিনেটেড উন্ড, সেখানেও ইনফেকশনের রেট আমরা কমায় নিয়ে আসছি। আর লাস্ট হচ্ছে ডিলেড প্রাইমারি সেকেন্ডারি ক্লোজার, এটা অনেক জায়গায় অনেকে প্র্যাকটিস করে যে ডিলেড প্রাইমারি সেকেন্ডারি ক্লোজার করলে ইনফেকশন প্রিভেন্ট করা যায়, উন্ড ইনফেকশন কমায় নিয়ে আসা যায়। তাহলে এই তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট হলো অ্যাসেপ্টিক অপারেশন থিয়েটার টেকনিক, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই কোনো জায়গায় যদি অ্যাসেপ্টিক কোনো জায়গায় যদি যে প্রটোকল কোনো জায়গায় যদি ব্রেকডাউন হয়, চান্স অফ ইনফেকশন, এটা খুব মেনটেন করতে হবে। এটা নিয়ে আমরা পরে হালকা একটু আলোচনা করবো তোমাদের সাথে, সেপটিক অপারেশন থিয়েটার এটা টেকনিকটা কি। আচ্ছা, এখন ইনফেকশন যে হয় আমাদের সার্জারিতে, যে ইনফেকশন হচ্ছে, ইনফেকশনের অর্থাৎ কমন অর্গানিজম, কি কি কমন অর্গানিজম দ্বারা আমাদের ইনফেকশন হচ্ছে তোমরা জানো, স্টেপটোকক্কাই, স্টেফাইলোকক্কাই, ক্লোস্ট্রিডিয়া, গ্রাম নেগেটিভ বেসিলাই এন্ড ব্যাকটেরিয়াস। The skin and soft tissue infection সবচেয়ে কমন কজ কি, স্টেপটোকক্কাই, স্টেফাইলোকক্কাই। এর মধ্যে স্টেপটোকক্কাই যেটা আছে সেটা কি করতেছে, ওই যে তোমার সেলুলাইটিস, যেটা সেলুলাইটিস করতেছে, কারণ আমরা জানি স্টেপটোকক্কাই রিলিজ সাম কি কিছু কিছু এনজাইম রিলিজ করে, এই এনজাইম গুলো ইট কজেস দ্য স্প্রেডিং অফ দা টক্সিন রিলিজ করে, তাহলে এটা টিস্যু লেভেল দিয়ে তোমার স্প্রেড র্যাপিডলি স্প্রেড করতে পারে। আর স্টেফাইলোকক্কাস সাধারণত ইট ইজ এ লোকালাইজ থাকে, লোকালাইজ ইনফেকশন এন্ড সাপোরেশন করে। আর ইট ইজ এ সেলুলাইটিস স্প্রেডিং এন্ড ইট রিলিজ সাম টক্সিন, তাহলে এটা স্প্রেড করতে পারে তোমার, এটা স্প্রেড করতে পারে। আর ক্লোস্ট্রিডিয়া, এটা লাগে তোমার কি আছে, গ্রাম পজিটিভ অ্যানারোবস যেটা আছে, এটা হলো স্পোর বিয়ারিং, এবং সেটা জানো তোমরা কি কি হয়, টিটানাস করতে পারে, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজিয়াস গ্যাস ক্যানিং করতে পারে। এগুলো তোমার কিছু ইনফেকশন, এবার তোমার ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল যেটা তোমার সিডোমেমব্রেনাস কোলাইটিস করতে পারে। এটা তোমাদের জানো, এটা স্পেসিফিক কিছু ইনফেকশন করে এখানে। আর স্পেসিফিক সার্জিক্যাল ইনফেকশন এটা, যেটা হলো তোমার, এটা নিয়ে পরে টিটানাস এবং গ্যাস ক্যানিং নিয়ে একটু আলোচনা করবো তোমাদের। এরোবিক তোমার গ্রাম নেগেটিভ বেসিলাই ইজ ইম্পর্টেন্ট কজ, এটা সাধারণত থাকতেছে জিআইটি তে থাকতেছে, এরপর তোমার লোয়া জিআইটি তে যেটা থাকে এখানে মেইনলি, এরপর তোমার ইউনাইটাকতে থাকে, এগুলো থাকে। এইসব জায়গায় ইনফেকশনে ওয়ান অফ দা কমন কজ হলো তোমার এরোবিক গ্রাম নেগেটিভ বেসিলাই, এবং ইট রিলিজ এন্ডোটক্সিন এন্ড কজেস সেপটিক শক ডেভেলপ করতে পারে পেশেন্টের। আর লাস্ট ওয়ান ইজ হলো ব্যাকটেরিয়াস, লার্জ গাটে থাকে, এটা ব্যাকটেরিয়াস থাকে। তো দিস আর দা কমন অর্গানিজম কজিং সার্জিক্যাল ইনফেকশন। এখন আসলে তোমার সোর্স অফ ইনফেকশন, সোর্স দুই রকম হতে পারে, একটা তোমার এন্ডোজেনাস সোর্স হতে পারে, ইটস মেবি এক্সোজেনাস সোর্স। হ্যাঁ, তোমরা জানো এন্ডোজেনাস সোর্স কি, পেশেন্টের নিজের কাছ থেকে যেটা আসলো। এন্ডোজেনাস সোর্স হলো পেশেন্ট ইন ইন অন দা হোস্ট পেশেন্টের নিজের শরীরে যেটা থাকবে সেটা হলো তোমার এন্ডোজেনাস ইনফেকশন। যেমন সার্জিক্যাল সাইট ইনফেকশন হলো কন্টামিনেশন অফ পারফেক্টেড অ্যাপেন্ডিক্স, এটা পারফেক্টেড পেশেন্টের অ্যাপেন্ডিক্সেক্টমি করছো, অ্যাপেন্ডিক্স পারফেক্টেড অ্যাপেন্ডিক্স, এখানে যে অর্গানিজম আছে সেটা দিয়ে উন্ড ইনফেকশন হলো, সেটা লাগে এন্ডোজেনাস সোর্স। এক্সোজেনাস সোর্স হলো তো হসপিটালে অ্যাকোয়ার্ড, মনে করো আমি অপারেশন থিয়েটারে তোমার অপারেশন থিয়েটার থেকে এটা ছড়াইলো, ইনএডুকেট তোমার এয়ার ফিল্ট্রেশন যেটা থাকার কথা সেটাতে তোমার এলো, অথবা পুয়ার যদি আমরা যে অপারেশনের আগে যে তোমার যে জায়গায় যে স্কিনে আমরা ইয়ে করি,
শেপ করি বা তোমার কি করে স্কিন দিয়ে আমরা ড্রেপিং করি, এইসব কোনো জায়গায় যদি ব্রেক হয় তাহলে এসব জায়গা থেকে যদি হয় সেটা হলো গিয়ে তোমার এক্সোজেনাস। অথবা অথবা তোমার হাত যদি আমরা ঠিকমতো ধুইলাম না, এডুকেট হ্যান্ড ওয়াশিং মেশিন আছে সেখান থেকে যদি কোনো ইয়ে হয় সেটা হলো যে সোর্স ইজ এক্সোজেনাস সোর্স। তাহলে এন্ডোজেনাস কি? এটা অ্যাপেন্ডিক্স অপারেশন করছে, এটা গ্যাঙ্গিনাস অ্যাপেন্ডিক্স, এখান থেকে যে ইনফেকশন হলো সেটা ইজ এন্ডোজেনাস। আর বাইরে থেকে যেটা আসে তোমার সেটা হলো গিয়ে এক্সোজেনাস। তাহলে সোর্স অফ ইনফেকশন বোথ এন্ডোজেনাস হতে পারে, এক্সোজেনাস হতে পারে। আমাদের বডি প্রোটেক্টিভ মেকানিজম কি টু প্রিভেন্ট দ্য ইনফেকশন? তোমরা জানো এটা মেকানিক্যাল ইপিথেলিয়াল সারফেস, একটা কেমিক্যাল এর তোমার অ্যাসিডিক, তোমার গাটে অ্যাসিডিটি, তোমার স্টোমাক অ্যাসিড যেটা আছে সেটার জন্য তোমার হচ্ছে হিউমারাল কি অ্যান্টিবডিজ আছে, কমপ্লিমেন্ট অপশন আছে, সেলুলার কেসে ফেগোসাইট, এগুলো তোমরা জানো। এখন খেয়াল তোমাদের এই যে আমাদের এই যে ইমিউনিটি, যে আমাদের এই যে শরীরে যে আমাদের যে ইমিউনিটি, একটা কেন তোমার অনেক সময় হচ্ছে হোস্ট রেজিস্ট্যান্ট টু ইনফেকশন কেন কমে যাচ্ছে? একটা হচ্ছে মেটাবলিক মেলনিউট্রিশন যদি থাকে, ডায়াবেটিস থাকে, ইউরেমিয়া থাকে, জন্ডিস থাকে, এইসব কারণে অনেক সময় পেশেন্টের আমাদের হোস্ট ইনফেকশন প্রতি রেজিস্ট্যান্স যেটা আছে এটা কমে যায়। আর মেলনাইজ পেশেন্টের মোর উন ইনফেকশন, ডায়াবেটিক পেশেন্টের উন ইনফেকশন বেশি হয়, ইউরেমিক পেশেন্টের উন ইনফেকশন হয়, জন্ডিস পেশেন্টের ইনফেকশন বেশি হয়। ডিসেমিনেটেড ক্যান্সার যদি থাকে, ইমিউনোডেফিসিয়েন্সি থাকে, তার জন্য হতে পারে। আয়াক্টোজেনিক রেডিওথেরাপি, কেমোথেরাপি যদি স্টেরয়েড নেয় তাহলে হোস্ট রেজিস্ট্যান্স টু ইনফেকশন কমে যায়। এখন আসো তোমার একটা whether it is infected হবে কিনা সেটা ইয়ে করে হোস্ট রেসপন্স, আমার বডি রেসপন্স। তাহলে তোমরা জানো আমাদের বডি ইমিউনিটি একটা ইনেট ইমিউনিটি, একটা অ্যাডাপটিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কি? ইট ইজ জেনারেলাইজ, মানে নন স্পেসিফিক ইনেট ইমিউনিটি। এটা এটা তাহলে আমার বডি এই যে হোস্ট রেসপন্স বা ইমিউনিটিতে ইয়েটা কি আমরা বলছি যে এই হোস্ট রেসপন্সটা কেন কমে যেতে পারে? দিস আর দ্য কজ। পেশেন্ট যদি মেলনারিশ থাকে তাহলে তার অ্যান্টিবডি তৈরি হবে কিভাবে? পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে তাহলে তো টিস্যু লেভেলে তো তার ইয়ে থাকবে, সে ইমিউন সাপ্রেসিভ থাকবেই। ক্যান্সার যদি এইডস থাকে তাহলে হোস্ট রেসপন্স নির্ভর করে এইসব জিনিসের উপর। এইসব জিনিস যদি কমে যায় তাহলে হোস্ট রেসপন্সটা আমাদের একটু অল্টার্ড হয়ে যায়। আমাদের ইমিউনিটি যেটা বলি যে ওর ইনেট এবং ইয়ে ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি, সেটা হলো গিয়া তোমার এটা ইমিউনিটি কমে যায়, ইমিউন ডিফেন্স হয়ে যায়, ইমিউনিটিটা রেসপন্সটা কমে যায়। এরপর হচ্ছে বিরুলেন্স অফ দ্য অর্গানিজম, যে অর্গানিজম দিয়ে তোমার অ্যাটাক করে সেটার বিরুলেন্স কিরকম। ইনোকুলাম অফ দ্য ইনফেক্টিভ। ইনোকুলাম কি? ইনোকুলাম সাধারণত আমরা যে ড্রাগে যখন কালচার সেন্সিটিভ করি তখন ইনোকুলাম ওই যে মিনিমাম ইনহিবিটরি যে কনসেন্ট্রেশন কতটুকু অ্যান্টিবায়োটিক হারে দিচ্ছে, ইনোকুলাম মেইনটা কি? ইনোকুলামের আমার ডোজ অফ দা তোমার কতটুকু ডোজ ইনফেক্টিভ এজেন্টের, কতটুকু ডোজ মে কজ দা ইনফেকশন। ইনোকুলাম তোমার ডোজ অফ দা ইনফেকশন এটা এতটুকু মনে করো 10 টু দি পাওয়ার 3 অর্গানিজম হলে সেটা লেগে ইনফেকশন করে দিবে। দিস ইজ দা ইনোকুলাম। এখানে ইনোকুলাম বলতে সেটা বোঝানো হচ্ছে। আর বিরুলেন্স, ব্যাকটেরিয়া বিরুলেন্স কি সেটা তো তোমরা জানোই। বিরুলেন্স অনেক কিছু নির্ভর করে, এগুলো আমি ডিটেলস আলোচনা করছি না, তোমরা মাইক্রোবায়োলজিতে পড়ছো। ইনোকুলাম তোমরাও জানো, এটাও মাইক্রোবায়োলজিতে পড়ানো হয়েছে যে হোয়াট ইজ ইনোকুলাম। সেখানে ইনোকুলাম পড়ানো হয়েছে অন্যভাবে। ইনোকুলাম ভ্যাকসিনের সময় অনেক সময় ইনোকুলাম বলে, এরপর অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি ইনোকুলাম বলে। তাই এই জন্য তোমাদের কনফিউজ না হওয়ার জন্য এখানে যে ইনোকুলামটা ইউজ করা হয়েছে, এখানে তোমার ডোজটা যে কতটুকু অর্গানিজম ইজ রিকোয়ার্ড টু কজ তোমার ইনফেকশন, the inoculum of the infective agents. নাহলে ভাস্কুলারিটি হেলথ অফ দ্য টিস্যু বিং ইনভেডেড, যে টিস্যুতে তোমার ইয়ে করতেছে, অ্যাটাক করতেছে, সেই টিস্যুর ভাস্কুলারিটি কিরকম। যে তোমার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি লিম্বে থাকে, সেখানে যদি কোনো ইনফেকশন দেখা যাচ্ছে পা পচে গেছে, একবারে তাড়াতাড়ি পচে গেছে, তাহলে এটা একটা ভাস্কুলারিটি ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং প্রেজেন্স এন্ড ডেড অর ফরেন টিস্যু, ডেড টিস্যু যদি থাকে তোমার, এখানে ডেবিলাইজ যদি টিস্যু থাকে তাহলে তোমার ইনফেকশনের চান্স বেশি। ফরেন টিস্যু যদি থাকে ইনফেকশন, ইনক্লুডিং ফরেন বডি যদি থাকে, তোমার ব্রেইন থাকে যদি ফরেন, তোমার যদি অনেক সময় যে আমরা তোমার একটা উন সেলাই করছে, ইনফেক্টেড উন, এখানে যে সিল দিয়ে যদি সেলাই করতে, সিলটা যদি টুকরা টুকরা যদি থাকে এখানে, ইটস অলসো অ্যাক্ট এজ এ ফরেন বডি। এইসব কারণে তোমার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে।
প্রেজেন্স অফ অ্যান্টিবায়োটিক ডিউরিং দ্য ডিসিসিভ পিরিয়ড। এখানে একটা কথা নিয়ে আসে ডিসিসিভ পিরিয়ড। এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা শিখে রাখো, এটা যে এই জিনিসটা প্রতি কখনো ইয়ে করবা না, নেগলিজেন্স করবা না। অ্যান্টিবায়োটিক যদি দিতেই হয় তাহলে এটা একটা ডিসিসিভ পিরিয়ডে। একটা অপারেশন করতে লাগছে, অ্যাপেন্ডিক্স তুমি অপারেশন করছো, অথবা একটা ফ্রেশ হার্নিয়া অপারেশন করছো, তুমি অ্যান্টিবায়োটিক দিতে হবে, তোমার প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক ইউ শুড বি গিভ ইন ডিসিসিভ পিরিয়ড। ডিসিসিভ পিরিয়ডে দাও তুমি। যে সময় ডিসিসিভ পিরিয়ড যদি পার হয়ে যায় তখন তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হবে না। যে ডিসিসিভ পিরিয়ড কি? ডিসিসিভ পিরিয়ড সাধারণত ধারণা করা হয় যে কোনো জায়গায় যদি টিস্যু ড্যামেজ হয় তা থেকে 4 তোমার ব্যাকটেরিয়া তোমার এখানে তোমার পুরা মতো গ্রো করতে 4 ঘন্টা, এই যে টিস্যু ড্যামেজ থেকে 4 ঘন্টা ধারণ করে। এই সময় ব্যাকটেরিয়া সাধারণত গ্রো করে এবং এটা ইনফেকশন হয়ে যেতে পারে। তাহলে যদি কোনো কারণে প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হয় তাহলে এর মধ্যে দিতে হবে, এই 4 ঘন্টার মধ্যে দিতে হবে। এরপরে যদি তুমি অ্যান্টিবায়োটিক দাও, এরপর তোমার ডিজিজ যদি তৈরি হয়ে যায়, ইনফেকশন যদি এস্টাবলিশড হয়ে যায়, তখন তুমি দিয়া না, তখন থেরাপিউটিক অ্যান্টিবায়োটিক দিতে লাগে। থেরাপিউটিক অলরেডি ইনফেকশন হয়ে গেছে, তুমি থেরাপিউটিক ডোজ দিচ্ছ এখন। কিন্তু তুমি প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, অ্যান্টিবায়োটিক ইউজ করতে যদি চাও তাহলে ইট শুড বি ইন ডিসেসিভ পিরিয়ড। আমি বলছি কখন, টিস্যু যখন ব্রিচ অফ কন্টিনিউটি হয়ে গেল টিস্যুতে অথবা অর্গানে, এর থেকে 4 ঘন্টার মধ্যে যদি দেও, দিস ইজ দ্য ইস্যু। এর মধ্যে তোমার অর্গানিজম এখানে গ্রো করে আলটিমেটলি ইট কজেস এস্টাবলিশড ইনফেকশন হইতে পারে। তাহলে ডিসিসিভ পিরিয়ড ইজ দিস টাইম। এই সময় তোমার অ্যান্টিবায়োটিক দিতে হবে। Usually আমরা prophylactic antibiotic before 1 hours তোমার বিফোর দা অপারেশন আমরা ইউজুয়ালি দেই। কেন দেই? আমরা যখন ইনসিশন দিব টিস্যুতে, আমরা ধরে মনে করি যে ইনসিশন যখন টিস্যুতে দিব তখন হাইয়ার কনসেন্ট্রেশন অফ অক্সিজেন তোমার অ্যান্টিবায়োটিক শুড বি ইন দা ব্লাড। আর আধা ঘন্টা আগে যদি দেই তাহলে সব অ্যাবজর্ব হয়ে তাহলে তোমার হায়ার কনসেন্ট্রেশন অফ দা অ্যান্টিবায়োটিক থাকবে। যখন আমরা টিস্যুতে যখন ইনসিশন দিব তখন টিস্যুতে ব্লাডে হায়ার কনসেন্ট্রেশন অফ দা অ্যান্টিবায়োটিক থাকবে। এজন্য আমরা শুধু ইয়েতে দেই। তাইলে একটা ডিসিজ ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ইনক্রিজ রিস্ক অফ উন্ড ইনফেকশন। এটা তোমাদের এই কথাগুলো বারবার আসতেছে, আবার আসছে। এখানে ম্যালনিউট্রিশনে রিস্ক ফ্যাক্টর থাকবে, মেটাবলিক কজ বলছে এগুলা রিস্ক ফ্যাক্টর, ইমিউনো সাপ্রেশন বলছে এটা রিস্ক ফ্যাক্টর, কোলোনাইজেশন ট্রান্সফিউশন ডিআইটা। এখানে একটা কথাবার্তা আছে, দেখো এই ছবিটা দেখো। কোলোনাইজেশন সাধারণত আপার জিআইটি এটা হলো তোমার স্টেরাইল থাকে। যখন তুমি একটা পেশেন্টকে অনেকদিন ধরে তুমি খাইয়ে দিতেছো না, অথবা পেশেন্টের শকে আছে, যেসব কারণে তুমি অথবা পোস্টোপার্টিভ পেশেন্ট তুমি অনেকদিন ধরে খাইয়ে দিতেছো না, পেশেন্ট শকে আছে, এইসব কারণে কি আপার জিআইটি তে ইট ইজ কোলোনাইজেশন বাই এরোবিক গ্রাম নেগেটিভ বেসিলাই দিয়ে তোমার আবার ডিউ টু ইন গাট ফেলিওর অর স্টারভেশন, এসব কারণে এখানে তোমার আপার জিআইটি তে ইজ কোলোনাইজড বাই দিস অর্গানিজম এরোবিক গ্রাম নেগেটিভ বেসিলাই। এগুলা কি হচ্ছে, মেসেঞ্জারিক লিম্ফোডে তোমার চলে যাচ্ছে, ট্রান্সলোকেট হচ্ছে। এই যে ট্রান্সলোকেট হয়ে ইট গোস টু মেসেঞ্জারিক লিম্ফোড, রিলিজ অফ এন্ডোটক্সিন আর কজেস ইনফেকশন। এন্ডোটক্সিন যে সাইটোকাইন রিলিজ হচ্ছে আলটিমেটলি কজেস তোমার ইনফেকশন ডেভেলপ করছে। তাহলে এইটা যে একটা কজ, এই যে একটা কজ, এই যে এটা যেটা বলছিলাম, এই যে এখানে তোমার কি বলছিল, কোলোনাইজেশন ট্রান্সলোকেশন দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এই যে দেখছো এটা তোমার নরমালি আপার জিআইটিতে তোমার রিলেটিভলি স্টেরাইল থাকে, কিন্তু পরবর্তীতে তোমার গাট ফেইলিওর হয় অথবা স্টারভেশন হয়, তাহলে এখানে কোলোনাইজেশন অফ দা টার্মিনেটিভ বেসলাই দেওয়া হয়। এটা একটা ট্রান্সলোকেট করতেছে এবং ইনফেকশন করতেছে। তো ছবিতে দেখা দিলাম। পোর পারফিউশন যদি সিস্টেমিক শক থাকে, লোকাল ইসচেমিয়া থাকে, তাহলে তোমার এখানে উন্ড হিলিং দিলে হবে। পোর ম্যাটেরিয়ালস যদি থাকে, এটা বলতে একটা লাস্ট অর্ডার আমাদের কিছু সার্জনদের দোষটা কি, পোর সার্জিক্যাল টেকনিক। ডেড স্পেস যদি রেখে দিই, এখানে মনে করো ভিতরে উপরে চামড়া সেলাই করছে, ভিতরে ঠিক সাবকিউটেনিয়াসলি বিরাট একটা জায়গা ফাঁকা রয়ে গেছে, এখানে তোমার সেরোমা জমা হবে, সিক্রেশন জমা হবে, আলটিমেটলি ব্লাড জমা, হিমাটোমা হবে এবং কজিং কি হবে, ইনফেকশন। এখানে সেরোমা জমা হবে এবং যদি তুমি হিমোস্ট্যাসিস যদি সিকিউর করে না আসো, হিমাটোমা হবে এবং এখানে কি হবে তোমার, এরপর আলটিমেটলি এখানে ইনফেকশন ইনফেক্টেড হয়ে যাবে, অ্যাবসেস হয়ে যাবে। তাহলে দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ দ্য ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন। আচ্ছা, এবং ক্লাসিফিকেশন অফ দ্য ইনফেকশন তোমাদের জানো, কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন এন্ড নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এটা কি কমিউনিটি
তোমার এটা কি আছে কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন যেটা কমিউনিটি যেটা আছে তোমাদের একটু আগে বলছিলাম, নোজোকোমিয়াল যেটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, কি কমন পোস্টপার্টিভ ইনফেকশন যেগুলো আছে। আর ইনফেকশন ইন দুইটা ভাগে ভাগ করছে। দেখো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নোজোকোমিয়াল ইনফেকশন আর একটা হচ্ছে তোমার একটা হলো কমন পোস্টপার্টিভ ইনফেকশন, আর একটা ইনফেকশন ইন ক্রিটিক্যালি ইল পেশেন্ট ইন আইসিইউতে। আইসিইউতে কিছু পেশেন্টের ইনফেকশন হচ্ছে, আর কিছু ইনফেকশন হচ্ছে পোস্টপার্টিভ ইনফেকশন যেগুলো হচ্ছে, যেগুলো তোমার একটা অপারেশন করছে সেটা নোজোকোমিয়াল ইনফেকশন এই দুই ভাগে ভাগ করছে তারা। আচ্ছা, তাহলে আমাদের তো সময় তো কম, 4 মিনিট আছে, আর নতুন ইয়েতে যাচ্ছি না, এখানে শেষ করে দেই। আমাদের নেক্সট ক্লাস আমরা এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এনি কোয়েশ্চেন রিগার্ডিং কারো কোনো কোয়েশ্চেন আছে নি রে? হ্যাঁ, কারে কোনো কোয়েশ্চেন আছে নি? কি জুনায়েদ কোনো কোয়েশ্চেন আছে তোমার? না স্যার, কোনো কোয়েশ্চেন নাই। আর একটা কি আছে, কতজন আসছো? 46, আর তো কমে গেছে দেখি, মাঝে দেখি 51 দেখলাম। জেসমিন মেঘলা কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। সব বুঝে ফেলাইছো নি? হ্যাঁ, মানুষ কম কেন রে? যত সময় যাচ্ছে কমতেছে, ব্যাপারটা কি? হ্যাঁ, আফরিন কোস কি মানুষ কমে যাচ্ছে কেন? না তোমার সার্জারি যে প্রথম দিকে প্রিন্সিপাল অফ সার্জারি এগুলা খুব না ইন্টারেস্টিং না, এই জন্য নাকি? না টায়ার্ড হয়ে গেছে তোমাদের অনলাইন ক্লাস করতে করতে, শুয়ে শুয়ে অনলাইন ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেছে মনে হয়। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে তোমার এই যে উন ইনফেকশনে কিছু ইনফেকশন কিন্তু অনেক বড় জিনিস, কিছু স্পেসিফিক ইনফেকশন তোমাদের আলোচনা করতে হবে। গ্যাস্ট্রিক এনজিন, টিটেনাস, এরপর যে তোমার সাইনাসটিক এনজিন যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। এটা নিয়ে আলোচনা করবো একটু। অ্যাসেপটিক প্রিকশন কি, অ্যাসেপটিক টেকনিকটা কি, আর একটা জিনিস হলো গিয়া তোমার যেটা আলোচনা করতে হবে আমাদেরকে, সেটা হলো সেপসিস। সেপসিস নিয়ে একটু আলোচনা করবো আমরা আজকে, হালকা একটু বলছি, তো নেক্সট ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করবো হোয়াট ইজ সেপসিস, সেপসিসের এইগুলা কি প্যাথোফিজিওলজি কি সেপসিস, এবং এখানে কিছু আসবে মাল্টি অর্গান ডিসফাংশন, মর্স আছে, মফ আসবে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এআরডিএস আসবে, হোয়াট ইজ এআরডিএস? এআরডিএস কি এখন খুব বেশি শোনা যাচ্ছে না কেন? শোনা যাচ্ছে কোন রোগে শোনা যাচ্ছে এখন এআরডিএস? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, কোভিড-19 এআরডিএস শোনা যাচ্ছে আমাদের, কিন্তু শকেও পেশেন্ট এআরডিএস হতে পারে। এবং ওআরডিএস এটা হলো গিয়ে মাল্টি অর্গান তোমার ডিসফাংশন বা ফেলিওর, একটা হলো তোমার লাংস যদি ধরে, লাংসে এআরডিএস হতে পারে। তাহলে এটা নিয়ে আমরা আমাদের সেপটিক শকেও, সেপসিসেও মাল্টি অর্গান ফেলিওর হয়, মাল্টি অর্গান ডিসফাংশন হয় এবং এআরডিএস হইতে পারে। সেটা নিয়ে আমরা এআরডিএস কি, এআরডিএস নিয়ে দুই তারা লাইন আমরা বলবো। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন নাই তাহলে আজকে এখানেই শেষ। নেক্সট মঙ্গলবারে আবার দেখা হবে সবার সাথে।